পাশের ঘরে ঢুকে দেখি বউ মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা ভেসে আছে। আমি একবার মোবাইলের দিকে আর একবার তৌসিফের দিকে তাকিয়ে আছি। তৌসিফা মাথাটা নিচু করে রাখছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তৌসিফার হাতে দিলাম। ইমরান তোমার কি হয়? খালাতো ভাই। তখনই তৌসিফাকে জোর করে একদম দিয়ে বলছি, প্রথম রাতে মিথ্যে দিয়ে শুরু করছো, আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে? কিসের মিথ্যে বলছি? যেটা সত্যি সেটাই বলছি। ইমরান আমার খালাতো ভাই। ঠিক আছে, ইমরানকে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তখনই তৌসিফা আমতা আমতা শুরু করছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজ সে অনেক কান্না করছে, তাই ওকে কল করে সান্ত্বনা দিচ্ছিলাম। তার মানে তুমি ইমরানকে অনেক ভালোবাসতে? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? সত্যিটা বলবো? হ্যাঁ বলো। ইমরান এখনো পড়াশোনা করে, আর আমাদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এদিকে আব্বু আম্মুও আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। কেন? কারণ আমার ছোট দুটো বোন আছে, ওদেরও তো বিয়ে দিতে হবে, তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বুঝতে পারছি। আসলে আমাদের সমাজে ছেলেরা পড়ালেখা করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চায় না। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলেন, কি সত্যি কথা জানতে চান? আমাকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন লাগবে? জানি না, তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আজকে আমি যদি তোমাকে ডিভোর্স দেই, তাহলে কি ইমরান তোমাকে মেনে নেবে? এখন শিওর বলতে পারছি না, তবে ইমরান আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো। যদি ইমরান তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনে তৌসিফা আমার দিকে কেমন জানি একটা মায়াবী চোখে তাকিয়ে আছে। বাসর ঘরে ডিভোর্সের কথা নিলেন? হ্যাঁ, কারণ তুমি জীবনেও আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। আচ্ছা, তুমি ওই পাশে শুয়ে পড়ো, আমি ওইদিকে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, ইমরান কি বলেছে সেই কথা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে। এখন ইমরানকে কল করব? হ্যাঁ করো, তাহলে ইমরান তোমাকে সহজেই বিশ্বাস করতে চাইবে। ঠিক আছে। শুভরাত্রি বলে ঘুমাবার ভান করে শুয়ে পড়েছি। তৌসিফা ইমরানের সাথে কথা বলতেছে আর কান্না করছে। ইমরানকে তৌসিফা সব কিছু বলতেছে। হঠাৎ দেখি তৌসিফা খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেছে। আমি চোখগুলো বন্ধ করে ঘুমাবার মতো করে শুয়ে আছি। আরে, আমি তোমার পরিচয়টাই দিলাম না। আমি সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। বাবাও চাকরি করে, মা বাড়িতে থাকে। বড় আপুর বিয়ে হয়েছে, ওনার হাজব্যান্ডও সরকারি চাকরি করে। এখন অনেক ঘুম পাচ্ছে, বাকি কথাগুলো সকালে বলবো। পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙছে, ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তৌসিফা শুয়ে আছে। পরনের গহনাগুলোও খোলেনি, কাজলগুলো ছেতরে গেছে, চোখের নিচে কালো সাদা দাগ হয়ে আছে। মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি কিছু না বলে ওর গায়ের উপর চাদর দিয়ে স্নান করতে গেলাম। আমি স্নান শেষ করেছি, ভুলে টাওয়েলটা নিতে মনে ছিল না। একবার শুধু বলেছি টাওয়েলটা কই। বের হয়ে দেখি তৌসিফা আমার টাওয়েলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি আমার টাওয়েলটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বারে, তাতে কি? আপনি ভুলে টাওয়ালটা ফেলে চলে এসেছেন। আর যদি কিছু মনে না করেন, তাহলে যেখানকার টাওয়াল সেখানে রেখে দিই। মনে করার কি আছে, দাও আমার কাছে। টাওয়েলটা হাতে নিয়ে তৌসিফাকে জিজ্ঞাসা করছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে? তৌসিফা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নেবে যদি আমি তোমাকে ডিভোর্স দেই? হ্যাঁ নেবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? ইমরানের পড়ালেখা শেষ হতে আরো 9 মাস সময় লাগবে। এই 9 মাস আমাকে আপনার কাছে থাকতে বলেছে। তা কি করে সম্ভব? আরে, আমারও একটা জীবন আছে, আমার আবার কাউকে তো বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করেন। আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতেই থাকতে পারবে।
রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দেব, আর যদি রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে। ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলে তোশিবা চলে যেতে লাগছে। তখনই শাড়িতে পা লেগে পড়তে ধরছিল। তখনই আমি তোশিবাকে ধরে নিয়েছি, আর তোশিবা বলছে, আমাকে ধরছেন কেন? ছাড়েন বলছি। তখনই আমি তোশিবাকে ছেড়ে দিয়েছি, আর তোশিবা ধপ করে নিচে পড়ে গেল আর জোর করে চিৎকার দিয়ে বলে, ওরে বাবা, আমার কোমরটা বুঝে গেল, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে, অর্থাৎ বাসর ঘরে যেই মেয়ে তার স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে, মেয়েটা ঠিক করে বলতে পারবে না। তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তোশিবাকে কথাগুলি বলে রুম থেকে বেরিয়ে আসব। তখনই তোশিবার কান্না শুনে মা বাবা সহ সবাই রুমের সামনে এসে পৌঁছালো। সবাইকে দেখে তোশিবার চিৎকারের আওয়াজ আরও বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তোশিবা কান্না করছে আমাকে ফাঁসাতে। কি রে সৌরভ, বৌমার নিচে পড়ে আছে কেন? মা, আমি কি করে বলবো? তাহলে বলবে কে শুনি? যে পড়েছে তাকে আগে জিজ্ঞাসা করেন, তাহলে তো বুঝতে পারবেন। বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন? বৌমা, তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দেব, কিন্তু তোশিবা এমন কথা বলেছে সবাই আমার দিকে বড় বড় করে চোখ তাকিয়ে আছে। মা, উনি আমাকে কোলে নিতে চাইছে। তারপর হ্যাঁ, তারপর? তোশিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে জীবনের শেষ কথাগুলো শুনছে। আহা, তুমি বৌমাকে বলতে তো দিবে। আমি মুখ চেপে ধরে রাখছি নাকি? মা তোশিবা, তুমি সবটা বলো তো। মা, তারপর আমি না করেছি বলে উনি ইচ্ছে করে আমাকে কোলে নিয়ে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝে গেছে। মা গো, আমাকে বাঁচাও। বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো। আরে, এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস। এর থেকে যত দূরে থাকতে পারবো ততই আমার পক্ষে ভালো হবে। হারামজাদা, তুই তো তোর নিজের ভার নিয়ে চলতে পারিস না, আবার গেছিস বৌমাকে কোলে নিতে। ফের যদি কোনোদিন কোলে নিস তাহলে তোর খবর করে দিব। আরে, তুমি কি বলছো এসব? সৌরভের বউকে সৌরভ কোলে নেবে না তো কে নেবে? মায়ের কথা শুনে দুলাভাই আর আপু হাসতে হাসতে চলে গেছে, সাথে বাবাও চলে গেছে। মা, আপনারা পারেনও বটে। আমি বের হলাম আমাদের বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হতে যাব, তখনই তোশিবা আবার চিৎকার করতে লাগলো। এই, তোমার সমস্যা কি? এমন করছো কেন? কোমরে ব্যথাটা তো আমি পেয়েছি, তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে তা না করে উনি চলে যাচ্ছেন। এই সৌরভ, বৌমাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। সত্যিটা যখন জানতে পারবে তখন বুঝবে। দেখি, হাত দাও। আমি তোশিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তোশিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরছে। তোশিবাকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দিব, তখনই আমাকে নিচে ফেলার কি পরিণতি হয়েছে দেখেছেন? আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। মা, তোমার বৌমা কি বলছে শুনবে? মাকে বলার সাথে সাথেই তোশিবার মুখটা ভয়ে একদম ছোট হয়ে গেছে। কি বলছে? বলছে চিন্তা না করতে, তোশিবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তোশিবা, তুমি একটু রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে, আর শুনেন, তাড়াতাড়ি আসবেন। কেন? বিকেলে আমাদের বাড়ি যেতে হবে, তাই। তোমার বাড়ি আমি যেতে পারবো না। মা, আমি বের হলাম বলে রুম থেকে বেরিয়ে সোজা বাইরে আসলাম। বিয়ের আগে অনেক ভালো ছিল, এখন বিয়ে করে পুরো টেনশনে আছি। দূর, রানাকে কল করি, যেই কথা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। আমি ব্রিজে একা বসে আছি। কিছুক্ষণ পর রানা এসেছে। কিরে, তুই এখানে আসতে বলছিস কেন? কেন, আমার এখনো আসা বারণ আছে নাকি? আচ্ছা বাদ দে, বল তোদের বাসর কেমন কাটলো? হ্যাঁ, অনেক ভালো। আমি তো ঘুমিয়েছি, আর বউ আমার মোবাইল নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। কিরে, চুপচাপ হয়ে গেলি যে? তেমন কিছু না, বল তোর অবস্থা কি? এই চলছে। দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা করে বের হয়েছি, যার কারণে পেট খিদেতে চুচু করছে। রানা, চল তাহলে
এখন যাওয়া যাক। একটু পরে জোহরের আজান দিবে, নামাজ পড়ে বাড়িতে যাব। দুই দোস্ত মিলে জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রানা ওর বাড়িতে চলে গেছে, আর আমি বাড়িতে এসেছি। সৌরভ, তুই কোথায় ছিলে? কেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে দেখিনি কেন? এই জন্যই বাবার উপর মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। কি হয়েছে সেটা বলেন। তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কিনা সকাল থেকে হাওয়া হয়ে গেলি। যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। যাচ্ছি। তাড়াতাড়ি করে রুমের সামনে গেলাম। দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেছে। ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি টাওয়াল নিয়ে স্নান করতে গেলাম। স্নান শেষ করে দরজা খুলতে যাব, দেখি দরজা বন্ধ। আরে, দরজা কে বন্ধ করেছে? তখনই রুম থেকে তোশিবা বলছে, দরজাটা আমি বন্ধ করেছি। যদি আমার কথা মতো চলেন তাহলে দরজাটা খুলে দেব। দেখো, ফাজলামুর একটা সীমা থাকা দরকার। ভালোই ভালোই দরজা খোলো বলছি, তা না হলে দরজা ভেঙে ফেলবো। আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেছো? আগে আমার কথাগুলো শোনেন, তারপর যা বলবেন তাই হবে। রাগটা কন্ট্রোল করে বলছি, আচ্ছা বলো, কি কথা বলবে? যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন এই বর বউয়ের অভিনয়টা করে যেতে হবে। আর আমাদের বাড়িতে বাবা মায়ের সামনে আমার সাথে সবসময় সুন্দর করে কথা বলতে হবে। আর আমি আপনাদের বাড়িতে 9 মাস না 10 মাস থাকবো। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। বলেন, আমার সব কথায় রাজি আছেন? এখন রাজি হয়ে দরজাটা খুলায়, এরপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, আমি রাজি। এবার লক্ষ্মীমের মতো দরজাটা খুলে দাও। ঠিক আছে। তোশিবা দরজাটা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এখন রুমে পেতাম, ঠিক গালের উপর 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলি আর তাবু, মানে তাসিবার ছোট 2 বোন আর ওর চাচা সহ 10 জনের মতো লোক আসছে আমাকে নিতে। ওনাদের সবাইকে একসাথে সালাম দিলাম। সৌরভ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। যা, ওদের সবার সাথে লাঞ্চ করে নে। জি করছি। সবার সাথে বসে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 ছেলে আমার 2 হাত ধরে রাখছে। 2 ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। আপু, তোর বর চুপচাপ, কোনো কিছুই বলে না। সবাই চুপচাপ বসে আছে। 1 ঘন্টা পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। কিছুক্ষণ নিচে বসে সবার সাথে কথা বলে ডিনার করে নিলাম। ডিনার শেষ করে তাবু আমাকে তোশিবার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো। তবে যে খাটের উপর 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে, কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রী থাকা মানে যুদ্ধ করার সমান হবে। তোশিবা গরম 1 গ্লাস দুধ হাতে নিয়ে রুমে ঢুকেই বলে, নিন, দুধটা খেয়ে নিন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আমি দুধ খাই না, আপনি খেয়ে নেন। বুঝতে পারছি, আমাকে বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, তাহলে আমি নিজেই খেয়ে নিই। আচ্ছা, তুমি ঘুমাবে কোথায়? কেন? খাটের উপর। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনার কি বান্ধবী মানা করেছে আমার সাথে ঘুমাতে? বাজে কথা বলবেন না, আমার কোনো বান্ধবী নেই। থাকবে কি করে? এমন হাদারামের মতো একটা ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে শুনি? একটা নয়, অনেক মেয়ের সাথে লাইন মারতে পারি, বুঝলে? আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমানো। আমি ঘুমানোর ভান করে তোশিবাকে জড়িয়ে ধরেছি। তোশিবা আমার থেকে নিজেকে সারিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখি তোশিবা উঠে দরজা খুলে বাইরের দিকে গেছে। আমি উঠে তোশিবার পিছু নিতে লাগলাম। তাকিয়ে দেখি তোশিবা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু তোশিবা এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন? নিজের স্ত্রীকে ছাদের উপর 12টার সময় অন্যের সাথে হেসে খুলে কথা বলতে দেখে একটু অবাক হলাম, বরং নিজের প্রতি অনেকটা বিরক্তি ফিল করছি। কারণ বাসরাতে তোশিবা আমাকে ওর মনে সব কথা বলে দিয়েছে। তাও কেন জানি না আমি তোশিবার বাপের বাড়িতে এসেছি। তোশিবা আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিলেও ইমরান ওর হৃদয় জুড়ে থাকবে, এই কথাটা আমার কানে বারবার বাজতে থাকে। আচ্ছা, এখন যেহেতু এতটা কষ্টে ছাদের উপর এসেছি, দেখেই যাই তোশিবা কার সাথে এমনভাবে হেসে খুলে কথা বলছে। যখন আর একটু সামনে গেলাম, তখনই পুরো ছাদ লাল, নীল, হলুদ আর সাদা লাইটে আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিৎকার দিয়ে উঠছে। তাবু আর তাসলি এসে তোশিবাকে জড়িয়ে ধরছে। ও, তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস?
বাবা, 2 দিনে এত মায়া! স্বামী ছাড়া কোথাও যাওয়া বারণ আছে নাকি? আরে আপনি কখন আসছেন? আমি এদিক সেদিক তাকাচ্ছি। তখনই তাবু বলে, দুলা ভাই, আপু তো আপনাকে বলছে। মানেটা কি? আমাকে তো তুমি আসতে বলছো। আমি বলেছি কখন? তোশিবা তুমিও না, তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলেছো। বুঝতে পারছি। আচ্ছা এখন বাদ দাও, আসো বাবা, এই তোশিবা নে, কেকটা কেটে নে। হ্যাঁ, আসতেছি। তোশিবা কেক কেটে প্রথমে ওর বাবাকে, তারপর তাবু আর তাসলিকে খাইয়ে দিয়েছে। ও সৌরভ ভাইয়াকে খাওয়াইবি না কেক? সরি, ভুলে গেছি। তোশিবা কেক নিয়ে আমার দিকে আসছে, আর আমি মোবাইলটা নিয়ে শুধু কানে দিয়ে কথা বলার মতো করে নেমে আসছি। তোশিবা আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে চলে আসছে। এই এই শোনেন, আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? অন্যজনের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাব কেন? মানে বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? আপনি এমন কেন শুনি? আমি যেমনই হই না কেন, তাতে তোমার কোনো সমস্যা হবে না। দেখি সরেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো। আমি জানি কেন আপনি কেক খেতে যাচ্ছেন না। হ্যাঁ, তা তো তুমি ভালো করেই জানতে পারছো। এখন সরো, আমার ঘুম পাচ্ছে। আমি তোশিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। তোশিবা বলছে, কেকটা খেয়ে নিন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পেরেছি আমাকে গিফট করতে হবে বলে আপনি কেক খাচ্ছেন না। অন্যজনের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? আর তাছাড়া তুমি তো আমার কেউ না। যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়েছি ঠিকই, কিন্তু সেটাই মাত্র লোক দেখানো। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য খারাপ, কারণ আমার আপনার কাছে আরো 10 মাস থাকতে হবে। 10 মাস কেন? তুমি না বলেছ 9 মাস? আর 9 মাস থেকে তো 4 দিন চলে গেছে, আর মাত্র 8 মাস 26 দিন থাকবে। আর এই সময়গুলো কি করে যে কাটাবো সেটা আমি চিন্তা করছি। আরো 9 মাস 26 দিন 11 ঘন্টা আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়ে যাব। 9 মাস না, 8 মাসের বেশি একদিনও রাখবো না। বেশি কথা না বলে আমাকে ঘুমাতে দাও। তোশিবা সরে গেছে, আমি শুয়ে পড়েছি, সাথে তোশিবাও। দুজনে দুদিক মুখ করে শুয়ে আছি। তখনই তোশিবা বলে, আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন? আমাকে কি পাগলা কুত্তে কামড় দিয়েছে? আমি অন্যর বউকে পাহারা দিতে যাব? মানে তুমি এত কিছু বুঝবে না, এখন ঘুমাও, আর সকালে উঠে ফজরের নামাজ পড়বে। তোশিবা কোনো কথা বলেনি। আমি ঘুরে তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা স্বপ্নের দেশে চলে গেছে। তোশিবার ঘুমানোর চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তোশিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে আসছে বুঝতেই পেলাম না। সকালে আজান শুনে ঘুম ভেঙেছে। তোশিবাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তোশিবা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। না, এত সুন্দর ঘুমটা ভাঙার দরকার নেই। আমি ফ্রেশ হতে চলে গেছি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখছি তোশিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হচ্ছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওইদিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তোশিবাকে বাড়িতে রেখে অফিসে আসব। আমি রুম থেকে বের হব, তখনই তোশিবার সাথে ধাক্কা খেয়েছি। ও মা গো! চিৎকার করার আগেই তোশিবার মুখটা চেপে ধরেছি। ওই, তোমার গলার এত আওয়াজ কেন? আরে করছো কেন? তখনই তোশিবা ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলে, উফ, মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে তো বাড়িতে রেখে আমি অফিসে যাব। আজকে আমার কলেজে যেতে হবে, কেন? দরকার আছে। আর আমি আপনার বাবাকে বলেছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দেব। উনি রাজি হয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তোমাকে আমি পড়ালেখার খরচ দিতে পারবো না। দিতে হবে না, আমি টিউশনি পড়াই, এতেই হয়ে যায়। যা খুশি তা করো, তাতে আমার কি। দেখি সামনে থেকে সরো। তোশিবা সরে গেছে। আমি রুম থেকে বেরিয়ে এসেছি, নিচে নেমে সোফায় বসেছি। অমনি তাবু আর তাসলি দুই ছেলে দুই দিকে বসেছে। দুজনে দুই দিক থেকে খোঁচা দিতে লাগলো, আর আমি সহ্য করতে না পেরে দুইটাকে কাতুকুতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টুমি করতেছি, অমনি তোশিবা এসে হাজির। আমি তোশিবার দিকে তাকিয়ে ওদের ছেড়ে দিলাম। দুষ্টুমি শেষ হলে খেতে আসেন। কি দুলা ভাই, আপুর সাথে ঝগড়া করেছেন নাকি?
আরে না, চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোশিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিতরে ঢুকেই মাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। তখনই তোশিবা বলে, এই শুনুন, আপনি অফিসে যাবার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আমার কি কোনো কাজ নেই? দেখি সরো, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। দেখেছেন মা, আপনার ছেলে আমাকে নিয়ে যেতে চাইছে না। আরে ধুর, মা আবার কোথা থেকে আসলো? হয়েছে, মাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করছিলাম। আসো এদিকে বসো। তোশিবা এসে বাইকে বসেছে, আমি বাইক চালাচ্ছি। কিছুটা পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই ম্যাডাম বলল, রে সৌরভ, তুমি সাথে নতুন বউ নিশ্চয়ই? ম্যাডামের কথা শুনে তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা অনেক আগ্রহের সাথে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে। তখন আমি বলি, আরে না ম্যাম, ও তো আমার কাজিন, কলেজে যাবে তাই সাথে নিয়ে এসেছি। সামনে ওর কলেজ। আর আপনার গাড়ির কি হয়েছে? হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর আজকে অনেক জরুরি একটা মিটিং আছে। এখন যে কি করি ভেবেই পাচ্ছি না। তোশিবা, তুমি একটু বাইক থেকে নামো। কেন? আগে নামো, তারপর বলছি। তোশিবা বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। নাও 50 টাকা, তুমি রিক্সা করে কলেজে যাও। আর ম্যাডাম, আপনি আসেন, আমিও অফিসে যাচ্ছি। তোশিবা দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে নিয়ে, আর আমি ম্যাডামকে বাইকে বসিয়ে যেতে লাগলাম। বাসর করে তোশিবা যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করেছি, তখনই ইচ্ছে করছিল ঘাড় ধাক্কা দিয়ে বাসুর ঘর থেকে বের করে দেই, কিন্তু নিজের বিবেক বাধা হয়ে দাঁড়িয়েছে। যাক, আজকে তার উচিত জবাব দিতে পেরেছি। 50 টাকা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা তোশিবার চেহারাটা যা লাগছে না, মনে হচ্ছে ঈদের দিনে শোক পালন করছে। একদম ঠিক কাজ করেছি। এরপর ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে যদি লেট হতো তাহলে অনেক বড় একটা ডিল মিস হয়ে যেত আমার। ম্যাডাম, এটা তো আমার কর্তব্য ছিল। আমি আর ম্যাডাম দুজনে কক্ষে গিয়ে বসেছি। যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কম খাই, তবে বেচারি তোশিবার জন্য অনেকটা মন খারাপ লাগছে। 50 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ অনেক দিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগ হই। হাতের কাজ শেষ করছি, অমনি ম্যাডাম এসে বলে, সৌরভ, তোমাকে একটু বেরোতে হবে। কোথায় ম্যাডাম? আমার মেয়ে রেনুকে একটু কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম, আপনার ড্রাইভারকে পাঠিয়ে দিন। তোমার মনে নেই আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আর গাড়ি এখন নেই। প্লিজ তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে আমি আজকে আর অফিসে আসতে পারবো না কিন্তু। ঠিক আছে। আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বারটা দিতেন, তাহলে চিনতে অনেকটা সুবিধা হতো। তোমার ছবি তুলে অলরেডি রেনুকে মেসেজ করে দিয়েছি, তুমি গেলে সে তোমাকে চিনে নেবে। এখন যাও। ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তোশিবা একটা ছেলের সাথে কথা বলতেছে। আরে, তোশিবা এই কলেজে পড়ে? কাম সারছে। আমি হেলমেটটা না খুলে তোশিবার কাহিনীগুলো দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা ইমরান হবে। দেখতে তো মাশাআল্লাহ, যে কোনো মেয়েই প্রেমে পড়বে। ইমরানের তুলনায় আমি ততটা স্মার্ট না, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও গরিব পরিবারের সন্তান। হেলমেট খুলে এদিক সেদিক তাকাচ্ছি, কেউ তো দেখছি না। দূর, ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব, তখনই একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এসে বলে, মাকে ফোন করতে হবে না, আমি রেনু, আর আপনি সৌরভ, তাই না? হ্যাঁ, আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনু বাইকে বসেছে। তখনই আমার চোখ তোশিবার চোখে পড়েছে। আমি বাইক নিয়ে চলে এসেছি। তোশিবা আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমি রেনুকে নিয়ে চলে এসেছি। ভাইয়া, আপনার বউ কেমন আছে? তুমি জানলে কি করে আমার বউ আছে? মা বলেছে আপনি বিবাহিত। ধুর, ভাবছি একটু ম্যাডামের মেয়ের সাথে ভাব লাগাবো, আর ম্যাডাম সবকিছুই গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? কেন? একটু দেখবো। দেখা লাগবে না, এমনিতেই গরম ভাতে পানি ঢেলে দিয়েছি, আবার আসছে বউয়ের ছবি দেখতে। তোমার বাসা এসে গেছে, নামো। রেনু অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ি দিকে চলে এসেছি। বাড়ি থেকে একটু দূরে তোশিবা একটা ছেলের বাইক থেকে নামছে।
বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি। আপনি আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ম্যাডামকে সাথে নিয়ে গেছেন, সেটা শ্বশুরমশাই দেখেছে। মানে? আমি বলে দিয়েছি। আর ওই সময় শ্বশুরমশাই রাস্তা। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? আপনার কোনো বুদ্ধি আছে? তোমার থেকে বেশি আছে। দেখি সরো, আজকে সারা রাত বাসায় থাকা যাবে না। যদি বুদ্ধি থাকতো তাহলে একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই বাবা এসে আমাকে কলেজে নিয়ে গেছিল। আর আপনাকে একটা কথা বলতে বলেছে। দুজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমাদের রুমে চলে আসছি। মা কিছু একটা বলছে, কোনো উত্তর দেয়নি। কি কথা? আজ রাতে বাবার বসের 50 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলেছে আমাকে আর শাশুমাকে সাথে নিয়ে পার্টিতে যেতে। তোমাকে নিয়ে পার্টি? মজা পাইলাম। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। টিনা রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে দেখি মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমাকে দেখে মা বলে, সৌরভ, তুই কিন্তু কোথাও বের হবি না, আজকে তোর বাবার বসের বাড়িতে পার্টি আছে। আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বেরিয়ে রানাকে কল করছি। রানা ব্রিজে এসেছে। দুজনে কিছুক্ষণ গল্প করে দুজনে যে যার বাড়িতে চলে আসলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি। অমনি তোশিবা বলে, মনে হচ্ছে বউ মরে গেছে, এমন ভাব করে রেখেছেন চেহারাটার। মরে গেলে এমন করে রাখতাম না, সবার সাথে পার্টি দিতাম। আমি মরে যাই আর বেঁচে থাকি, 9 মাস 26 দিন পর তো চলেই যাব। যাও, তাতে আমার কি। দেখি সরো, আমার মাথা ব্যথা করছে। তোশিবাকে ঝাড়ি মেরে রুমে এসে শুয়ে পড়েছি। ঘন্টাখানেক রেস্ট নিলাম, ঘুমের ভান করে শুয়ে আছি। অমনি তোশিবা এসে ওর হাতের চুড়িগুলোর আওয়াজ দিচ্ছে কানের কাছে। আমি শুয়ে আছি, তোশিবা হাত ছড়াতে যাবে, তখনই আমি ঘুরে শুয়েছি। আর তোশিবা আমার বুকের ওপর, আর আমার ঠোঁট তোশিবার গালে। দুজনে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তোশিবা নিজেকে সারিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি মার তোশিবা একদম রেডি। সৌরভ, তোর বাবা অনেকবার কল করেছে, আমরা বের হয়েছি কি না, চল, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ চলেন। তোশিবা নীল কালারের চুড়িদার, সাথে ম্যাচিং চুড়িগুলো পরেছে। লম্বা চুল, একদম নীলপরীকে হার মানিয়েছে। বারবার তোশিবার দিকে চোখ যাচ্ছে আমার, আর তোশিবা মুচকি মুচকি হাসতেছে। তোশিবা আমার সাথে সামনে বসেছে, মা পেছনে। আমি ড্রাইভিং করতেছি। জ্যামের কারণে 1 ঘন্টা লেট করে শাহেদ আঙ্কেলের বাড়িতে এসেছি। বাড়ির সামনে গিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমাদের দিকে এগিয়ে এসে, চলো আমি তোর আম্মাকে নিয়ে যাই, তুই তোশিবাকে সাথে নিয়ে আয়, কেমন? ঠিক আছে। গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভিতরে যাচ্ছি। তখনই তোশিবা এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরেছে। তোশিবার এমন কাণ্ড দেখে কিছুটা না, আমি অনেকটা অবাক হয়ে গেছি। আমি তোশিবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে যাব, তখনই তোশিবা বলে, প্লিজ হাতটা ছাড়িয়ে নেবেন না। কেন? দেখছেন না সব কাপল এমনভাবে ভিতরে যাচ্ছে, তাই আমরাও এমনভাবেই যাব। প্লিজ না করবেন না। ঠিক আছে চলো, বলেই দুজনেই ভিতরে ঢুকতেছি। তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ, তুমি এখানে? আমি বিশ্বাস করতে পারছি না, কতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তোশিবা বলে, অনেকক্ষণ জড়িয়ে ধরেছেন, এবার ছাড়েন। যখন সে আমাকে ছাড়ছে আমি দেখে তো বিশ্বাস করতে পারছি না। আরে তুমি এখানে, তাও আবার আমাকে জড়িয়ে ধরেছো। সে বলছে, 2 বছর পর দেখা, কেমন আছো? আমি ভালো বলতে যাব, তখনই তোশিবা বলে, হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন। এই যে আপনি চলেন তো, শাশুমা আপনাকে ডাকছে। তারপর সে এসে বলছে, সৌরভ তুমি বিয়ে করে ফেলেছ? হ্যাঁ আমি বিয়ে করে ফেলেছি। তোশিবা তুমি যাও, আমি আসছি। তোশিবা আমাকে ছাড়তেই চাইছে না, কিন্তু কি বুঝে ছেড়ে দিয়ে কিছুটা এগিয়েছে। আমি তোশিবার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি তোশিবার মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তোশিবাকে ধরতে যাব, ঠিক ওই সময় আমার আগে ইমরান এসে তোশিবাকে ধরে নিয়েছে। আমি দৌড় থামিয়ে অন্যদিকে যাচ্ছি, তখনই, বৌমা মাথা ঘুরে নিচে পড়ে গেছে, আর তুই এখানে না এসে ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ আসতেছি। কাছে যেতেই তোশিবা ইমরানকে বলতেছে, তোশিবা তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? তোশিবার কোনো সাড়া শব্দ দিচ্ছে না।
সে অজ্ঞান হয়ে গেছে। দেখি বাবা, দাও তো আমার বৌমার কি হয়েছে আমি দেখি। বাবা তোশিবার পাশে বসে আমাকে বলছে, সৌরভ তোশিবাকে কোলে নে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বসে ইমরানকে সরিয়ে তোশিবাকে কোলে তুলে নিলাম। তোশিবার চেহারাটা শুকিয়ে গেছে একটু। আগে মেয়েটা কত হাসি খুশি ছিল, তোশিবার হঠাৎ করে কি এমন হলো যে অজ্ঞান হয়ে গেছে। ইমরান আমাদের সাথে আসতেছে, কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক। আপনি আমাদের সাথে আসছেন কেন? কে আপনি? যদিও আমি ইমরানকে চিনি, তবুও না চেনার ভান করেছি। তোশিবা আপনাকে কিছু বলেনি বাসর ঘরে? বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি যান, মা বাবা জানলে অনেক সমস্যা তৈরি হবে। ইমরান আমার কথা শুনে দাঁড়িয়ে গেছে। আমি তোশিবাকে গাড়িতে বসিয়ে দিয়েছি। সৌরভ তোর মা সহ হাসপাতালে যা, আমি অন্য গাড়িতে আসতেছি। ঠিক আছে বাবা। মা তোশিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লুকিং গ্লাস দিয়ে তোশিবার চেহারাটা দেখছি। খুব খারাপ লাগছে তোশিবার জন্য। 30 মিনিট পর হাসপাতালে পৌঁছালাম। তোশিবাকে কোলে নিয়ে ভিতরে ঢুকছি। তারপর একটা বেডে শুয়ে দিলাম তোশিবাকে। ডাক্তার ঢুকে 20 মিনিট পর বের হয়ে বলে, আসলে তেমন কিছুই হয়নি, মনে হয় কিছুদিন যাবৎ একটু বেশি চিন্তা করছে, যার ফলে প্রেশার বেড়ে গেছে, তাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাও আমি কিছু টেস্ট দিয়েছি, এগুলির রিপোর্ট আগামীকাল বের হবে, তখন আমি কিছু মেডিসিন দিয়ে দেব। আজকে তাহলে তেমন কোনো মেডিসিন দিচ্ছি না। তাহলে কি আমরা বৌমাকে বাসায় নিয়ে যেতে পারবো? 2 ঘন্টা পর নিয়ে যেতে পারবেন। ডাক্তারবাবু, তোশিবার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি আর মা দুজনে রুমে ঢুকেছি। আমাদের দেখে তোশিবা শুয়ে থেকে উঠে বসেছে। মা তোশিবা, এখন কেমন লাগছে তোমার শরীর? জি ভালো। সরি মা, আমার জন্য আজকে আপনাদের সবার অনেক কষ্ট হয়েছে। আরে কি যে বলো না তুমি। মা তোশিবা, তোমার কি হয়েছে? হঠাৎ করে এমন হয়ে গেল। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মায়ের কাছে কি জবাব দিতাম আমি? ডাক্তার বলেছে তুমি নাকি কি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। না বাবা, তেমন কিছু না। আসলে আজকে সকালে আর দুপুরবেলা তেমন খাওয়া দাওয়া হয়নি তো, তাই মাথাটা ঘুরে পড়ে গেছি। সৌরভ, তোর কি কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে নাকি? কেন? আমি আবার কি করলাম? বৌমা খায়নি কেন? নিশ্চয়ই তুই বৌমাকে বকাঝকা করেছিস। বাবা, ওনার কোনো দোষ নেই। আসলে আমি ইচ্ছে করেই খাইনি, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমরা তাহলে বাড়িতে যাই, তোমরা দুজনে পরে আসো কেমন? ঠিক আছে, আপনি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? না না থাক, তুমি ঠিক আছো তো? মরে গেলেই ভালো হতো, আপনি অন্য মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে পারতেন। আচ্ছা, মিতালি মেয়েটা কে? ও কি আপনার গার্লফ্রেন্ড? আমি পছন্দ করতাম, বাট মিতালি আমাকে পছন্দ করেনি। বাদ দাও তো, তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উঠে আসবো। পেছন থেকে তোশিবা আমার হাতটা টেনে ধরে বলে, আমার একা থাকতে ভয় করে, আপনি কোথাও যাবেন না প্লিজ। ঠিক আছে। তোশিবার পাশে বসে আছি, দুজনে চুপচাপ, কোনো কথা বলছি না। দুজনে দুজনের দিকে চেয়ে আছি। তোশিবার টানা টানা চোখগুলো আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি না। আচ্ছা তোশিবা, ইমরান তোমাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ অনেক, তার জন্য তো আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে ওর জীবন মেনে নিতে চাইছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসতেছি। আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তোশিবা ছুটি করিয়ে নিলাম। কি আমরা কি এখন বাসায় যেতে পারবো? হ্যাঁ পারবো, আসো। তোশিবাকে সাথে নিয়ে বাইরে এসে গাড়িতে বসিয়েছি। তোশিবা গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে বলে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি আপনার হাতটা ধরে ঘুমাতে পারি? ঠিক আছে তুমি ঘুমাও। তোশিবা ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছালাম। গাড়িটা থামিয়ে তোশিবাকে ডাক দিব, দেখি তোশিবা ঘুমিয়ে আছে। তোশিবাকে ঘুম থেকে না উঠিয়ে আমি কোলে করে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিয়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে তোশিবার পাশে এসে শুয়ে পড়েছি। আর কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে ঘুম ভেঙেছে কারো স্পর্শে। চোখ মেলে দেখি তোশিবা আমার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি। তখনই তোশিবা চোখ মেলে দেখে আমার বুকের উপর শুয়ে আছে।
তোশিবা নিজেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে। ছি ছি ছি, আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম, আর আপনি? ছি ছি। ছি ছি করছো কেন? আমার নিজের উপর এতটা রাগ আর ঘৃণা হচ্ছে যে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই। তোমার হয়েছেটা কি সেটা তো বলবে। আমাকে জড়িয়ে ধরার সাহস কি করে হলো আপনার? তোশিবা আমাকে থাপ্পড় মারবে আমি কল্পনাও করতে পারিনি। এই কয়দিন আপনার সাথে হেসে হেসে কথা বলেছি, তার জন্য আমাকে জড়িয়ে ধরবেন নাকি? তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমাকে থাপ্পড় দিলে। এখন তো থাপ্পড় দিয়েছি, আমার উচিত ছিল আপনাকে আরো কয়েকটা থাপ্পড় দেওয়া। আজকের পর যদি আমাকে ভুলেও স্পর্শ করেন তাহলে খবর করে ছেড়ে দেবো, বলে দিলাম। তোমাকে স্পর্শ করব না আমি। আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার সামনে যদি তুমি মরেও যাও তবুও তোমাকে স্পর্শ করব না। আজকের পর তুমি তোমার মতো আর আমি আমার মতো থাকবো। দেখি সরো। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকবে। আমি উঠে স্নান করতে গেলাম। স্নান শেষ করে এসে দেখি তোশিবা সাজুগুজু করছে। আমি দেখেও না দেখার ভান করে রুম থেকে বেরিয়ে এসেছি। নাস্তা করে সোজা অফিসে চলে এসেছি। অফিস শেষ করে তোশিবা রিপোর্টগুলো আনতে হাসপাতালে গেছি। রিপোর্ট চাইতেছি, তখনই কেউ বলে ওঠে তোশিবার নামে রিপোর্টগুলি সে নিজে এসে নিয়ে গেছে। তারপর আমি বললাম ঠিক আছে। বাড়িতে এসে তোশিবার সাথে তেমন কথাও বলি না। বাড়ি আর অফিস আগের মতো কাজে মনোযোগী হয়ে গেলাম। দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। তোশিবা আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমি বলি না। রাতে অফিস থেকে বাড়িতে এসেছি। মা বলে, তোর আপু অনেকদিন ধরে বলছে ওদের বাসায় যেতে, তাই আমি আর তোর বাবা আগামীকাল সকালে যাব। তুই তোশিবাকে দেখে রাখিস কেমন? ঠিক আছে। রুমে এসে দেখি তোশিবা সাজতেছে। আমাকে দেখে বলল, আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না দেখার ভান করে ওয়াশরুমে যাচ্ছি। তখনই কানে কি কথা যাচ্ছে না? বলছি যে আমাকে নিয়ে একটু বের হতে পারবেন? তোমার সমস্যা কি? এমন করে চিল্লাচ্ছ কেন? আপনি তো দেখছি আমার সাথে কথাই বলতে চান না। এই 4 মাসে মনে হয় 10টা কথাও বলেননি। কি বলতে চাচ্ছ সেটা বলে দাও। আমার একটা বান্ধবীর আজকে গায়ে হলো, আমাকে যেতে বলেছে। আপনি আমাকে একটু নিয়ে যাবেন? প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলেন। ঠিক আছে। তোশিবাকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি। আচ্ছা তুমি ভিতরে যাও, তোমার হয়ে গেলে আমাকে কল করো। আপনিও চলেন আমার সাথে। যদি তোমার বান্ধবী জিজ্ঞাসা করে যে আমি তোমার কি হই, তাহলে তুমি কি বলবে? কাজিন বলে দেবো। চলেন তো। তোশিবা আমাকে জোর করে টেনে ভিতরে নিয়ে গেল। আমাকে ওর সব বান্ধবীদের সাথে ওর কাজিন বলে পরিচয় করিয়ে দিল। তখনই একজন বলে ওঠে, তোশিবা, তোর স্বামীকে কাজিন বলতেছিস কেন? স্বামীকে কাজিন বলতে তোর লজ্জা করছে না? তোশিবা, তুই কেমন মেয়ে রে? নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় করাচ্ছিস? আচ্ছা, তুই বড় হবি কবে? নিজের স্বামীকে মেয়েরা সব বান্ধবীদের সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেয়, যাতে করে কোনো বান্ধবীর সাথে রিলেশন না জড়াতে পারে। আমি ওনার কথা শুনে থমকে গেছি। তোশিবা ভয়ে কাঁপতে শুরু করেছে। তোশিবা আমার বুকের মাঝে ওর মুখ লুকিয়ে রেখেছে, আর উনি তোশিবাকে ইচ্ছে মতো বলতেছে, খালামণি তুমি এখানে? আসলে আমি দুষ্টুমি করছিলাম সৌরভের সাথে। তুমি সৌরভকে জিজ্ঞাসা করো, বিশ্বাস না হলে। আন্টি আসলে ও দুষ্টুমি করে বলেছে, কিন্তু আপনি এখানে? রাবেয়ার আম্মু আর আমি একই অফিসে কাজ করি। আমি তোর বাবাকে সব বলে দেব। দিন দিন বাচ্চাদের মতন আচরণ করতে আরম্ভ করেছিস। খালামণি তুমি ভুলেও বাবাকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ি প্লিজ। আর সৌরভ, তুমি কেমন? তোমাকে সবার সামনে কাজিন বলতেছে, তুমি দাঁত কেলিয়ে হাসতেছো। আচ্ছা, তোমাদের মাঝে সম্পর্কে কোনো ঝামেলা হয়েছে নাকি? আন্টি আপনি কি যে বলেন না, তোশিবা আমাকে অনেক ভালোবাসে। আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। আন্টি তোশিবার বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ঠিক আছে তোশিবা, তোর ভাগ্য অনেক ভালো। সৌরভের মতন একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস। শোন, স্বামীকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবি। যদি একবার বাঁধন ছিঁড়ে যায় তাহলে কিন্তু সহজে আর জোড়া দিতে পারবি না। ঠিক আছে, আপনি যা বলছেন। আন্টি রাবেয়াকে হলুদ লাগিয়ে চলে গেছে। তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবার প্রাণটা মনে হয় ফিরে এসেছে। জানেন, এই ছোট খালামণি অনেক সাংঘাতিক, খালু পর্যন্ত ভয় পায়। দেখেই বোঝা যায়। তখনই তোশিবার সব বান্ধবীরা তোশিবাকে ঘিরে ধরেছে।
সবাই তোশিবাকে নানা কথাবার্তা বলতেছে। তোসিবা, তোর বরটা অনেক সুন্দর, তোর সাথে অনেক মানিয়েছে। সত্যি তুই অনেক লাকি, উনি তোর বর। হ্যাঁ, আমি অনেক ভাগ্যবতী। বিয়েতে তো দাওয়াত দিসনি, এবার বল কবে ট্রিট দিচ্ছিস? আমি বললে তো আর হবে না, ওকে তো ফ্রি থাকতে হবে। তোশিবা আমার কানের কাছে এসে বলতেছে, শুনেন, আপনি ওদের সবাইকে বলে দিন আপনার সময় হবে না, আপনার অফিসে অনেক কাজ। কেন? আমি মিথ্যে বলবো কেন? প্লিজ আমার জন্য না হয় একটা মিথ্যা কথা বলেন, তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দেবে। ওরা ফ্রি পেয়ে সব রাক্ষসের মতো খেতে থাকবে। প্লিজ। কি রে, দুজনে কি ফিসফিস করে কথা বলতেছিস? বল কবে আমাদের ট্রিট দিচ্ছিস? তোশিবা, মিথ্যে বলছো কেন? আমার অফিসে তেমন কাজ নেই, আপনারা যখন বলবেন তখনই আমি রাজি। তাহলে বিয়ের পরের দিন কেমন? তাহলে তোসিবা, ওইদিকে নাচ হচ্ছে, আমরা এখন নাচ দেখতে গেলাম। হ্যাঁ যা। আপনি কেন রাজি হলেন বলেন তো? আমার কাছে টাকা নেই, এখন আমি টাকা কোথায় পাবো? কেন? তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছে চেয়ে নাও। জীবনেও আমি পারবো না। দেখি মায়ের কাছ থেকে নেব। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন, সমস্যা নেই, আমারও সময় আসবে, তখন দেখবেন। রাত অনেক হয়েছে, এবার বাড়ি চলো। আমার অনেক পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসতেছি। তোশিবাকে রেখে আমি পানি আনতে গেছি। পানি নিয়ে এসে দেখি তোশিবা এখানে নেই। কিছুটা খোঁজাখুঁজির পর দেখি তোশিবা ছেলেদের আড্ডায় নাচতেছে। পানির গ্লাসটা ফেলে দিয়ে তোশিবার দিকে এগিয়ে গেছি। তোশিবা মাঝে, আর ছেলেরা চারদিকে গোল হয়ে নাচতেছে। আমি ছেলেগুলোকে ধাক্কা দিয়ে মাঝে গিয়ে দেখি ইমরানের সাথে নাচতেছে। মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে করছিল ইমরানকে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে তোশিবাকে নিয়ে যাই। কিন্তু তোশিবা ইমরানকে অনেক ভালোবাসে। কিন্তু এখানে তোশিবা ইচ্ছে করে এসেছে। আমি চলে আসছি বাইরে, চেয়ারে বসে তোশিবার কাহিনীগুলো দেখতেছি। তখনই একটা ছেলে এসে বলে, আপনার নাম সৌরভ, আর আপনি কি তোশিবার বর? হ্যাঁ, আমার নাম সৌরভ, আর তোশিবা আমার বউ। আপনি কে? আমি কে তা না জানলেও হবে। আপনি তোশিবাকে কিছু বলছেন না কেন? আর ইমরান কিন্তু ছেলে হিসেবে অতটা ভালো না। তোশিবা জানি ইমরান গরিব পরিবারের ছেলে, কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে। তোশিবা অনেক ভালো মেয়ে, তাই ওর ইমোশনালভাবে দেখে ইমরানের ওকে প্রেমে পড়েছে। কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? পরেই সব জেনে নিও। আর তোশিবার কিন্তু এখন হুঁশ নেই, ওকে পানির সাথে ড্রিঙ্কস মিশিয়ে খাওয়ানো হয়েছে। কথাগুলো বলে ছেলেটা অনুষ্ঠান থেকে বের হয়ে গেল। যাই আগে তোশিবাকে এখান থেকে বাসায় নিয়ে যাই। নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিকটা বন্ধ করে দিয়েছি, আর সবাই নাচ বন্ধ করে দিল। সোজা তোশিবার কাছে গিয়ে তোশিবার হাত ধরে টেনে নিয়ে আসতেছি। তখনই তোশিবা নিজের হাতটা টেনে ছাড়িয়ে নিল। আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আপনি তো বলেছেন আমি মরে গেলেও আমাকে স্পর্শ করবেন না। ওই মিউজিক বন্ধ করেছে কে রে? মিউজিক চালু করো। তোশিবা, কি হচ্ছে এসব? এমন করছো কেন? চলো, এখন তোমার সেন্স নেই, তুমি বাসায় যাবে। এখনই চলো আমার সাথে। আবারও তোশিবার হাতটা ধরেছি। তোশিবা ঠিক আবারও হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই, আপনার লজ্জা করে না মেয়েদের হাত ধরতে? আপনার মতো বেহায়া ছেলে আমার জীবনে অনেক দেখেছি, কত অপমান করি, তাও আমার সাথে কথা বলে। আমি হলো না, জীবনেও আপনার সাথে কথা বলতাম না। তখনই ইমরান এসে আমাকে বলে, সৌরভ, তুমি বাসায় যাও, আমি তোশিবাকে ড্রপ করে দেবো বাসায়। শিয়ালের কাছে নিজের পোষা মুরগি দিয়ে দেব? কি করে ভাবতে পারলে? মানে তুমি কি বলতে চাচ্ছ? যা বোঝার বোঝো। আর আমি বাংলাতে বলছি, এতদিন আমি তোশিবাকে তোমার হাতে তুলে দিতে চাইছি, কিন্তু আজকের পর আর তোমার কাছে যেতে দেব না। যেহেতু বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি, তার ছেড়ে দিতে দেব না। তোশিবা কোনোদিন তোমার হবে না। তোশিবা আমাকে, আর আমি তোশিবাকে ভালোবাসি, আর তুমি তোশিবাকে ভালোবাসো। এক হাতে তালি বাজে না বস? কে বলেছে বাজে না? ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোশিবা, চলো, অনেক হয়েছে তোমার রং তামাশা। আমি যাব না আপনার সাথে। তোর এত বড় সাহস, তোশিবাকে থাপ্পড় দিয়েছিস? আহ, কি দরদ, একেবারে উতলে পড়ে।
দেখি সরো, তা না হলে তোমার গালে পড়বে। ইমরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোশিবাকে কোলে তুলে নিলাম। তোশিবার বান্ধবীরা তাকিয়ে আছে আমার দিকে। তোশিবাকে কোলে তুলে নিয়ে সোজা গাড়িতে বসিয়ে দিলাম। তোশিবার গালে আবার 5টা আঙ্গুলের ছাপ আছে। গাড়িটা চালিয়ে বাসার সামনে এসেছি। কলিং বেল বাজিয়ে তোশিবাকে গাড়ি থেকে নামিয়ে কোলে নিয়ে নিলাম। সৌরভ, বৌমার কি হয়েছে? তেমন কিছু না, গাড়িতে ঘুমিয়ে গেছে তাই কোলে নিয়েছি। ঠিক আছে, তাহলে আর ঘুম থেকে এখন ওঠানোর দরকার নাই, কেমন? ঠিক আছে। মা দরজা লাগিয়ে চলে গেছে। তোশিবাকে নিয়ে খাটের উপর শুয়ে দিলাম। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে লেবু নিয়ে লেবু শরবত করে নিয়েছি। জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি, তাও আবার বউকে শরবত করে দেওয়ার জন্য। শরবতের গ্লাসটা হাতে নিয়ে রুমে ঢুকে তোশিবাকে ডাক দিলাম, তোশিবা ওঠো। 2-3টা ডাক দিতেই তোশিবা চোখ মেলেছে। আমি কোথায় আছি? রুমে। এই নাও লেবু শরবত। আমার খেতে ইচ্ছে করছে না। তোশিবাকে জোর করে শরবতটা খাইয়ে দিলাম। শরবতটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তোশিবার গালে বরফ দিতেছি। সকালে উঠে যদি দেখে গালে 5টা আঙ্গুলের দাগ, তাহলে সে অনেক কষ্ট পাবে। আমি তোশিবার গালে বরফ ঢেলে একটু মলম লাগিয়ে দিলাম। আমি উঠে সোফায় ঘুমাতে যাব। তখনই তোশিবা আমার শার্টটা টেনে ধরে বলে, এখানে আমার পাশে শুয়ে পড়েন, আমার অনেক ভয় করছে। আজকের জন্য প্লিজ। তোশিবা শার্ট ছাড়ো, আমি ঘুমাতে যাব। তোশিবা চোখগুলো বন্ধ করে ঘুমের মাঝে কথাগুলো বলছে। ঠিক আছে। তোশিবার পাশে শুইতে তোশিবার একটা হাত আর একটা পা আমার উপর তুলে দিয়েছে। আমি তোশিবার হাত আর পাটা নামিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি। তোশিবার কথা ভেবে আমিও ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তোশিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এই রে, কাম সারছে, আজকে তাহলে থাপ্পড় খেতে হবে। তখনই মা এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, সৌরভ তুই অফিসে যাবি কখন? আর বৌমা, তুমি কলেজে যাবে না? হ্যাঁ মা, উঠছি। তোশিবা, তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতে পারবো। ঠিক আছে, তাই হবে। ওকে চলো। রুম থেকে বের হয়ে এসে মা বাবা তোশিবা সহ নাস্তা করছি। মা আর বাবা আপুর বাসায় যাবে, আর আমি অফিসে যাব, আর তোশিবা কলেজে। সবাই একসাথে বের হয়েছি। সৌরভ, তোশিবার খেয়াল রাখিস কেমন? ঠিক আছে। ওনারা চলে গেছে। আমি তোশিবাকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি। তোশিবাকে নামিয়ে দিয়ে আমি চলে আসব। তখনই তোশিবা বলে, শুনেন, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। তখনই ইমরান সহ আর কিছু ছেলে মেয়ে এসেছে। এই নিন, অ্যাপ্লিকেশনে একটা সাইন করে দিন। কিন্তু তোশিবা, তুমি আমার কথা তো শুনবে। কাল রাতে অনেক কথা বলেছেন, আমি শুনেছি। যদিও আমার সব কথা মনে নেই, তবে আমি ইমরানকে অনেক বেশি ভালোবাসি। কথা না বাড়িয়ে সাইন করে দিন। ঠিক আছে, দাও। কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করেছি। এখানে যা লেখা আছে সব কিছু আমার দোষ। আমি মদ খেয়ে প্রতিদিন তোশিবাকে অত্যাচার করি, আর আমি অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছি। তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা অনেক খুশি। আমি ডিভোর্স অ্যাপ্লিকেশন কাগজে সাইন করে দিলাম। নাও তোশিবা, আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করছো। আমি বাইক নিয়ে চলে আসব। তখনই তোশিবার একটা বান্ধবী বলে, মিস্টার সৌরভ, আপনি আমাকে বিয়ে করবেন? মানে? স্নেহা, তুই কি বলছিস? তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, আর তোদের তো 3 মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। আর আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করব। যদি রাজি থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন। হ্যাঁ, রাজি আছি। স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে দিলাম। তোশিবার হাসিমাখা চেহারাটা কালো হয়ে গেল। আচ্ছা স্নেহা, আজ থেকে আমি এসে তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তাহলে আমাকে কে নিয়ে যাবে? তোমার বয়ফ্রেন্ড ইমরান আছে, ও তোমাকে নিয়ে যাবে। আর স্নেহা, তাহলে এখন আমি যাই। আমি এসে তোমাকে নিয়ে যাব, কেমন? তোশিবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি স্নেহাকে চোখ মেরে চলে এসেছি। ডিভোর্সের অ্যাপ্লিকেশনে সাইন করার সময় বুকের বাপাসটা চিনচিন করছে। বিয়ের 6 মাসের মাথায় তোশিবা ডিভোর্স চাইবে, তা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু তোশিবা তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চায়। আজ তোশিবাকে মুক্ত করে দিলাম। মাত্র কিছুদিন পর লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। মনটা খারাপ করে অফিসে ঢুকেছি। ওইদিকে ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে।
সৌরভ, তোমার মন খারাপ কেন? না ম্যাম, মন ভালো আছে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে চলে গেছে। কাজগুলো মনোযোগ দিয়ে করতে চাইছি, কিন্তু করতে পারছি না। দূর, কাজেও মন বসছে না। তাও মনটাকে জোর করে কাজগুলি দুপুর পর্যন্ত করেছি। লাঞ্চের সময় ম্যাডাম এসে বলে, সৌরভ, তুমি চাইলে আজকে যেতে পারো। আর কাল তো বন্ধ আছে, মন ফ্রেশ করে নিও, কেমন? ঠিক আছে। অফিস থেকে বের হচ্ছি, দেখি ফোনটা বাজতেছে। হাতে নিয়ে দেখি তোশিবার নাম্বার। সাথে সাথে কেটে দিয়েছি। তোশিবা আরও 3বার কল দিয়েছে, 3বার কেটে দিয়েছি। আমি স্নেহাকে আনতে কলেজে গেছি। দেখি স্নেহা আর তোশিবা দুজনে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে। তখনই তোশিবা বলে, স্নেহা, তুই কি মনে করেছিস সৌরভ তোকে নিয়ে বাসায় যাবে? অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা তোশিবা, তুই কেমন মেয়ে রে? সৌরভকে তো তুই ডিভোর্স দিতে চাইছিস, তাহলে আবার ওর সাথে বাসায় যাবি কেন? এখনো ডিভোর্স হয়নি, আর তুই আমাদের মাঝে এসেছিস কেন? দেখ স্নেহা, তুই আমার স্বামীর দিকে তাকাবি না। আরে তোশিবা, মিথ্যে কথা কেন বলছো? কে তোমার স্বামী? আমাকে দেখে তোশিবা আমতা আমতা শুরু করেছে। স্নেহা, আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আজ থেকে আমি তোমাকে অনেক কেয়ার করব। তাহলে আমি বাসায় যাব কার সাথে? আমি কি করে বলবো? স্নেহা, আসো। তোশিবা দাঁড়িয়ে আছে। আমি স্নেহাকে নিয়ে চলে আসলাম। সৌরভ, তোশিবা তোমার লাইফে যদি থেকে যেতে চায় তাহলে কি করবে? তোশিবা থাকবে না, কারণ সে ইমরানকে অনেক বিশ্বাস করে। আচ্ছা স্নেহা, তুমি বাড়িতে এখন কিছু বলো না আগে। তোশিবার সাথে আমার লিগ্যাল ডিভোর্স হয়ে যাক, এরপর আমি নিজেই তোমার মা বাবার সাথে কথা বলতে পাঠাবো, আমার মা বাবাকে। ওকে? ঠিক আছে, সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা বাই, ফোনে কথা বলবো, কেমন? ঠিক আছে। স্নেহা ভিতরে গেছে। আমি বাসার দিকে চলে এসেছি। এসে দেখি তোশিবা বাড়ি বাইরে বসে আছে। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। গার্লফ্রেন্ডকে দিয়ে আসতে এত সময় লাগে? হ্যাঁ লাগে, তবে গার্লফ্রেন্ড আজকে যা দিয়েছে না, সারা জীবন মনে থাকবে। গার্লফ্রেন্ড থাকলে এত আদর পাওয়া যায় তা জানা ছিল না। কি, স্নেহার বাচ্চা আপনাকে আদর করেছে? শুধু আদর নাকি, আরও কত কি। লিপকিসও করেছে। জীবনে প্রথমবার স্বাদ পেলাম। তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা সাপের মতো রাখছে। আমি একবার স্নেহাকে পাই, তারপর দেখাচ্ছি ওর মজা। ওর সাহস কি করে হয় আমার স্বামীকে কিস করার? আর এই যে ইউ, তার জন্য আপনার ঠোঁটগুলো তো লাল হয়ে আছে, তাই না? আরে থামেন ম্যাম, আমি তোমার স্বামী হলাম কবে? দেখি এখন, দরজার তালা খুলে ভিতরে ঢুকতে দাও। আমি তোশিবাকে সরিয়ে আমি ভিতরে ঢুকতেছি। আমার অনেক হাসি পাচ্ছে। ভালোই হয়েছে। রুমে গিয়ে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি তোশিবার মোবাইলে কথা বলতেছে। আমি চুপ করে আমার মোবাইলটা নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে স্নেহার সাথে কথা বলতেছি। তখনই তোশিবা এসে বলে, ওই, কার সাথে কথা বলছেন? স্নেহার সাথে। তোশিবা চেহারাটা কালো করে নিয়ে চলে গেল। আমি আরও অনেকক্ষণ স্নেহার সাথে কথা বলেই যাচ্ছি। তোশিবা বারবার এসে দেখে যাচ্ছে। কথা বলে রাত পার করে দেবেন, নাকি রাতের খাবার খাবেন? রান্না করেছো তুমি? রান্না করব কি করে? কেন, কি হয়েছে তোমার? আমি রান্না করতে পারি না। মা বলে গেছে আপনি রান্না করতে পারেন, তাই আপনাকে সাহায্য করতে বলেছে। আসুন, আমি আপনাকে সবকিছু এগিয়ে দেব, আপনি রান্না করবেন। কি? কে রান্না করবে? যাও এখান থেকে, আমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসব। তাহলে আমি কি খাবো? আমি কি করে বলবো? আমি তো স্নেহার সাথে কথা বলতেছি। তখনই তোশিবা পেছন থেকে মোবাইলটা নিয়ে ফোনটা কেটে দেয়। এই, তুমি মোবাইলটা নিলে কেন? তুমি কে? তুমি কি হও আমার? তোমার সাহস হলো কি করে? তোশিবা ভয়ে একদম চুপসে গেছে। দেখি তোশিবা চোখগুলো বন্ধ করে আছে। আমি বকা অফ করে দিয়ে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম। আমার খিদা একদম সহ্য হয় না, পরে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব। তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। বুঝেছি, আসো আমার সাথে। সিঁড়ি দিয়ে নামতেছি, তখনই তোশিবা সিঁড়িতে বসে পড়ে। কি হলো, বসে পড়েছো কেন? আমার পা ব্যথা করছে। কলেজ থেকে হেঁটে হেঁটে এসেছি, এখন 3বার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, আর হাঁটতে পারবো না। আমাকে কোলে নিয়ে যান। পারবো না, নামলে নামো, না হলে বসে থাকো। আগে তো আমাকে কতবার কোলে নিয়েছেন, তাহলে এখন নিলে কি সমস্যা?
সমস্যা আছে। স্নেহা মানা করেছে তোমাকে কোলে নিতে আর স্পর্শ করতে। আর সবচেয়ে বড় কথা হলো তুমি নিজেই তো না করছো তোমাকে স্পর্শ করতে, আর কোলে নিলে তোমাকে স্পর্শ করতে হবে। স্নেহার বাচ্চার এত বড় সাহস আমাকে স্পর্শ করতে মানা করে? আমি ওকে একবার কাছে পাই, ওর স্পর্শ করা বের করে দেবো। তখনই তোশিবা আমার পেছন থেকে আমার কাঁধের উপর জড়িয়ে ধরে বলে, আমাকে প্লিজ নিচে নিয়ে চলেন। আপনি তো আমাকে স্পর্শ করেননি, স্পর্শ আমি করেছি। আমি তোশিবাকে কিছু না বলে ওকে নিচে নিয়ে আসলাম। তুমি বসো, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি। আমি একা থাকবো? আপনার কি মাথা খারাপ? আমাকে ভূতে এসে ঘাড় মটকাবে। আমি আপনার সাথেই যাব। ঠিক আছে, তাহলে চলো। তোশিবাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে আসলাম। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে, আমি খেতেছি। দুজনের খাওয়া প্রায় শেষ। অমনি তোশিবা উঠে পাশে টেবিলে গিয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। জীবনে ছেলে মানুষ দেখিসনি? আমার স্বামীর দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? চোখ তুলে ফেলবো। এমনভাবে কেউ তাকিয়ে থাকে? যদি ওর নজর লাগে আর শরীর খারাপ হয় তাহলে তোর খবর আছে। আমি গিয়ে তোশিবার মুখটা চেপে ধরেছি। তোশিবা আমার হাত ছড়িয়ে বলে, ওই মেয়েটা একদম বোকা হয়ে গেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। বিলটা দিয়ে তোশিবাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আমার দিকে তাকালে তোমার সমস্যা কি? আর আমি তোমার কে? আজ বাদে কাল আমাদের ডিভোর্স হয়ে যাবে। যখন ডিভোর্স হবে তখন। আর এখন থেকে আপনি বাইরে বের হলে সেজেগুজে বের হবেন না। যতদিন আমাদের ডিভোর্স না হয় ততদিন আপনার দিকে কেউ তাকালে আমার জ্বলে। যেহেতু এতটা জলে, তাহলে আমাকে ডিভোর্স দিতে চাইছো কেন? কারণ ইমরান আমার প্রথম ভালোবাসা, আর আপনার অনেক আগে ইমরান আমার জীবনে এসেছে। আপনাকে ভুলে যেতে পারবো, ইমরানকে নয়। ঠিক আছে, সমস্যা নেই, এখন বাসায় চলো। তোশিবাকে নিয়ে বাসায় চলে এসেছি। তোশিবা রুমে শুয়ে পড়েছে। তোশিবা, তুমি তাহলে এখন ঘুমাও, আমি বাবার রুমে গিয়ে ঘুমাচ্ছি। কেন? আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন? কিছুদিন পর তো আলাদা হয়ে যাব, আর রাতে স্নেহা ফোন করবে। তুমি থাকলে স্নেহার সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না। কে ফোন করবে? একদিনের পরিচয় এত কথা বলতে হয় নাকি? আপনার কোথাও যেতে হবে না। যখন আমি থাকবো না তখন তো সারা জীবন কথা বলতে পারবেন। তোশিবা উঠে এসে আমার হাত ধরে খাটের উপর শুয়ে পড়ল, আর তোশিবা ওর ওড়না দিয়ে আমার হাত বেঁধে দিয়ে শুয়ে পড়েছে। আরে কি হয়েছে, এমন কেন করছো? কথা কম বলে ঘুমান, আর রাতে বেশি কথা বলতে নেই। তোশিবা শুয়ে পড়েছে। আমি কানে মোবাইল লাগিয়ে এমনি এমনি স্নেহার নাম নিয়ে কথা বলতেছি। স্নেহাকে জান প্রাণ, ময়না পাখি, সোনা বউ, লক্ষ্মী বউ, বিয়ের পর প্রথম বাচ্চার নাম সহ তোশিবাকে শুনিয়ে বলতেছি। ওইদিকে তোশিবা রেগে আগুন হয়ে যাচ্ছে। হঠাৎ করে তোশিবা বলে ওঠে, আজ অব্দি আমার সাথে এমন করে কথা বলেন, আর একদিনে বাচ্চার নাম পর্যন্ত রেখে দিয়েছেন। আমি কি তোমাকে ভালোবাসি? আর তুমি কি আমাকে সেই অধিকার দিয়েছো? তুমি ইমরানের সাথে ফোনে কথা বলো। তোশিবা ইমরানকে অনেকবার ফোন করেছে, কিন্তু ইমরানের কল ওয়েটিং বলছে। তখনই তোশিবা মন খারাপ করে শুয়ে পড়েছে। আজকে অনেক রাগিয়েছি, এখন ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তখনই তোশিবা বলে, আমাকে 10,000 টাকা ধার হিসেবে দিন, আমি মায়ের কাছ থেকে নিয়ে দিয়ে দেবো। টাকা দিয়ে কি করবে? মনে নেই আপনার? বান্ধবীদের ট্রিট দিতে হবে। আর আজকে কি অফিসে যাবেন আপনি? না, আজ অফিসে যাব না। ওইখানে মানিব্যাগের টাকা আছে, তুমি নিয়ে নাও। তোশিবা মানিব্যাগটা এনে আমার হাতে দিয়ে বলে, আপনি নিজেই দিন। 10,000 টাকা তোশিবার হাতে দিলাম। টাকাটা আমি যাবার আগে দিয়ে যাব, কেমন? আমি হ্যাঁ না কিছুই বলিনি। তোশিবা চলে গেছে। আমি বসে কিছু কাজ করছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। তোশিবা বলল, ওরা সিটি রেস্টুরেন্টের সামনে আছে, চলেন আমরা যাই। ঠিক আছে, একটু দাঁড়াও। তোশিবা দাঁড়িয়ে আছে। আমি রেডি হয়ে এলাম। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। তোশিবা কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিল, আর টাইটাও টেনে খুলে দিয়েছে। আরে কি করছো? এত সেজেছেন কেন? আপনাকে কি মেয়ে পক্ষ দেখতে আসবে? এবার ঠিক আছে, আসেন আমার সাথে। তোশিবাকে কিছুই বলিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলো দেখলাম। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে গেলাম। ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে নিয়ে ভিতরে ঢুকছি। তোশিবা আমার ডান পাশে বসে আছে। ওইদিকে সবাই মন মতো অর্ডার করছে। তোশিবা খাওয়ার চাইতে আমার দিকে তাকিয়ে আছে।
আমি তোশিবাকে দেখে ওর বান্ধবীদের প্রশংসা করতেছি। বাহ, আজকে আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, তবে স্নেহা থাকলে আজকে আরও ভালো হতো। অনেক কিছু কথা বলতেছি, ঘন্টাখানেক তোশিবাকে রাগিয়ে দিলাম। খাবারের বিলটা আমি নিজেই পে করেছি। তারপর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম। তখনই তোশিবা বলল, আমার সামনে ওদের এত প্রশংসা করতে কে বলেছে আপনাকে? কে আর বলবে, আমি নিজেই করেছি। আর তোমাদের থেকে ওদেরকে অনেক সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে। এখন চলো, অনেক কথা হয়েছে। তোশিবা মন খারাপ করে বাইকে বসেছে। আমি বাইক নিয়ে সোজা তোশিবার বাড়িতে নিয়ে গেছি। আমাদের বাড়িতে নিয়ে এসেছেন কেন? আর কিছুদিন পর এমনিতেই তুমি আসতে, আর তুমি থাকলে স্নেহার সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। এখন থেকে আলাদা থাকার চেষ্টা করো, কেমন? বাড়িতে বাবা মা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো ওদের? তুমি কি বলবে তা কি আমি জানি? আচ্ছা, আমি যাই। তোমার মা বাবাকে আমার সালাম দিও। আর তোমার যা যা আছে আমি একসময় সব দিয়ে যাব। আমি তো আরো 3 মাস থাকতে চাইছি, কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন? হ্যাঁ, রেখে যাচ্ছি। তুমি যাও, আমি গেলাম। তুমি ভালো থেকো, আমি যাই। আর তোমার সাথে দেখা হবে না। আল্লাহ হাফেজ। তোশিবাকে ওদের বাড়িতে রেখে আমি চলে এলাম আমাদের বাড়িতে। তোশিবার সাথে আমার ডিভোর্সের কথা বাড়িতে বলা যাবে না। মা বাবা জানলে অনেক কষ্ট পাবে। তোশিবাকে মা নিজের মেয়ের মতো আদর করে আর ভালোবাসে। বাবার কথা আর কি বলবো, বাবা তোশিবার জন্য আমাকে বাবা অনেক বকাঝকা করছে। মনটা খারাপ করে বাড়িতে এসেছি। তোশিবাকে ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। মোবাইল সাইলেন্ট করে শুয়ে পড়েছি। তোশিবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তোশিবার মোবাইলে অনেকগুলো মিস কল। চাপ দিতেই দেখি শ্বশুরের নাম্বার থেকে অনেকগুলো ফোন আসছে। আমি কল ব্যাক করছি, সাথে সাথে রিসিভ হলো। বাবা সৌরভ, তোশিবাকে রেখে গেছো, কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। আসলে তোশিবার সামনে পরীক্ষা, ও এখানে থাকলে পড়তে সমস্যা হয়, তাই ওকে আমি আপনাদের কাছে পাঠিয়েছি। ও, আমি ভাবলাম তোশিবা ঝগড়া করে চলে এসেছে। আচ্ছা, তাহলে তুমি এসে দেখা করে যেও, কেমন? ঠিক আছে, আসবো। আচ্ছা, তোশিবা কি আপনার পাশে আছে? না, তোশিবা তো আজকে সকাল সকাল কলেজে গেছে, আর বলছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। হ্যাঁ, করব। আচ্ছা, এখন রাখি। আঙ্কেলকে কিছু বলিনি, কারণ উনি অনেক কষ্ট পাবে। ফোন কেটে অফিসের জন্য রেডি হচ্ছি, অমনি মা বাড়িতে এসেছে। কি রে, অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, কোথায়? তোর বাবা তো অফিসে গেছে, তোশিবা কোথায়? ওকে দেখছি না যে। তোশিবা ওদের বাড়িতে গেছে, সামনে ওর পরীক্ষা। এখানে পড়তে নাকি ওর সমস্যা হয়, তাই কিছুদিন ওদের বাড়িতে থাকবে। তোর কথা বলার ভঙ্গি আর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্যি করে বল, কি হয়েছে? তোদের মাঝে তোশিবার সাথে কি ঝগড়া হয়েছে? তোশিবার সাথে ঝগড়া হবে কেন? বিশ্বাস না হলে তোশিবাকে ফোন করে জেনে নাও। আচ্ছা, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি বাসা থেকে বেরিয়ে সিনহার বাড়ির সামনে এসেছি। দেখি সিনহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই এগিয়ে আসলো। সৌরভ, তোমার আসতে এত দেরি হলো কেন? মায়ের সাথে কথা বলতে গিয়ে দেরি। আসো, তোমাকে কলেজে ড্রপ করে দিব। আজকে কলেজ না গেলে ভালো হবে। তুমি অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তোশিবা কোথায়? ওর বাবা বলেছে কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে, আর অফিসে গিয়ে আমাকে একটা ফোন করে বলে দিও, কেমন? আচ্ছা। স্নেহা চলে গেল। আমি অফিসে চলে এসেছি। আমি আমার কাজে মন দিলাম। 2 দিনের কাজ পড়ে আছে, আজকে সব কাজ করতে হবে। কাজগুলো খুব তাড়াতাড়ি করছি। এদিকে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, লাঞ্চ করতে চলে এসেছি। আমি লাঞ্চ শেষ করে আবার কাজ করতেছি। অমনি মোবাইলে রিংটোনটা বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি তোশিবা ফোন করেছে। রিসিভ না করে কেটে দিয়েছি। তোশিবা 3 বার ফোন করেছে, 3 বারই ফোনটা কেটে দিয়েছি। এবার মোবাইলটা বন্ধ করে আবার কাজ করতেছি। অমনি ম্যাডাম এসে বলে, সৌরভ তুমি চলো, আমার সাথে একটু সাইটে যেতে হবে, ক্লায়েন্টরা আসবে সাইটের কাজ দেখতে। হ্যাঁ চলেন। ম্যাডামের সাথে বের হয়ে গেছি সাইটে। ক্লায়েন্টের কাজগুলো দেখিয়ে দিয়েছি। ক্লায়েন্ট বলেছে, ম্যাম চলেন,
অফিসে বসে আমরা ডিলটা ফাইনাল করে নেই। ম্যাম বলল, ঠিক আছে চলেন। ম্যাডাম আমি তাহলে যাই, আমার একটু কাজ আছে। ম্যাডামকে বলে আমি চলে এসেছি। বাইকে বসে মোবাইলটা অন করলাম, অমনি দেখি একটা মেসেজ তোশিবার নাম্বার থেকে। মেসেজে লেখা আছে, ভাই আপনার মোবাইলটা বন্ধ কেন? আপু জিএসএমসি হাসপাতালে আছে। আমি অবাক হয়ে গেলাম, তোশিবার আবার কি হলো? অমনি বাবার ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই বাবা বলল, বৌমা যে হাসপাতালে তুই জানিস, আর তোর মোবাইল বন্ধ কেন? তাড়াতাড়ি জিএমসি হাসপাতালে চলে আয়। হ্যাঁ আসতেছি। হঠাৎ করে তোশিবার আবার কি হলো? নিশ্চয়ই না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের বাইরে তাবু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো তাবু। তাবু এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। তাবু এমনভাবে কান্না করছো কেন? তোশিবার কি হয়েছে? তোশিবার ঠিক আছে তো? ভাইয়া, আপুর এখনো জ্ঞান ফেরেনি। সেই কখন থেকে ডাক্তার চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। কি বলো, কি হয়েছে? আপু দুপুরে বাড়িতে এসেই কাউকে কিছু বলেনি, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মা খাওয়ার জন্য ডাকতে গেছে, তখন কোনো সাড়া পায়নি। তারপর বাবা দরজা ভেঙে দেখে আপু অজ্ঞান হয়ে গেছে। তোশিবা এখন কোথায়? চলো তোশিবার কাছে যাই। তাবুকে নিয়ে তোশিবার কাছে এসেছি। মা বাবা তোশিবার আত্মীয় স্বজন অনেকেই এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি দায়ী তোশিবার এই অবস্থার জন্য। আইসিইউ এর সামনে সবাই অপেক্ষা করছে। তোশিবাকে আইসিইউ এর ভিতরে ঢুকিয়ে রেখেছে। আমি তাকিয়ে দেখি তোশিবার চেহারাটা কালো হয়ে আছে। সব দোষ আমার। আমি যদি ফোনটা রিসিভ করতাম তাহলে কিছুই হতো না। বাবা সৌরভ, তোমার আর তোসিবার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চায়? আন্টি তোশিবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে তোসিব এতগুলা ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে কেন? নিশ্চয়ই তোমাদের মাঝে অনেক বড় ঝগড়া হয়েছে। সত্যি বলছি আন্টি, এমন কোনো ঝগড়া হয়নি। তখনই ডাক্তার এসে বলে, গুড নিউজ, আপনাদের মেয়ে এখন অনেক ভালো আছে। আর আপনারা কেমন মা বাবা বলেন তো? মেয়েটা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, তাও আপনারা ওকে একা থাকতে দিলেন। ওর কপাল ভালো, তাই বেঁচে গেছে। সাধারণত এমন অবস্থা থেকে কেউ বেঁচে থাকে না। এখন কি আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? দুজন দুজন করে ভিতরে যাবেন, তবে কেবিনে শিফট করার পর। কিছুক্ষণ পর নার্সরা তোশিবাকে কেবিনে শিফট করে দিয়েছে। বাবা মা এক এক করে সবাই তোশিবার সাথে কথা বলে এসেছে। আমি টেবিলে বসে আছি, তখন তাবু এসে বলে, ভাইয়া, আপনাকে আপু দেখতে চাইছে। হ্যাঁ আসতেছি। আমি ভেতরে ঢোকার পর সবাই বেরিয়ে গেল। আমাকে দেখে তোশিবা কান্না শুরু করে দিল। আমি কাছে গিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিলাম। আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখে সংসার করতে পারতেন, তাই তো আমি মরে যেতে চাইছি। স্নেহাকে বিয়ে করলে তোমাকে মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার মা বাবা আমাকে দোষ করবে। আমাকে মুক্ত করার জন্য মরতে গেছিলে কেন? আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে, জানেন? একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। তাহলে ডিভোর্স দিতে চাইছিলে কেন? আমি কি জানতাম আপনি দূরে গেলে আমি বাঁচতে পারবো না? প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে স্নেহাকে কি বলবো? ওকে আমি বুঝিয়ে বলবো। যদি তুমি আবার এমন করো তাহলে আমি কোথায় যাব তখন? এই কান ধরে বলছি, আপনাকে জীবনেও ছেড়ে যাব না। আমার মাথা ছুঁয়ে বলছি, সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। তাহলে ইমরানের কি হবে? আর কিছুদিন পর তো লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কাগজ জমা দিলেই তো ডিভোর্স হবে। সেই কাগজ আমি কাল রাতে ছিঁড়ে ফেলেছি। ইমরানের প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। সত্যি বলছি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, তোমাকে আরও কিছু সময় দিলাম, তুমি ভালো করে ভেবে দেখো। তোশিবাকে রেখে আমি বাইরে এসেছি। তাবু ভিতরে গেছে। তখনই বাবা বলল, সৌরভ ডাক্তার বলেছে বৌমাকে সকালে ছুটি দিবে, তাহলে আমরা সবাই চলে যাই, আর তুই তোশিবাকে নিয়ে বাড়িতে চলে আসিস, কেমন? কিন্তু বাবা,
তখনই আমাকে থামিয়ে মা বলে, তোসিবা আমাদের সব বলে দিয়েছে। আমরা চাই তুমি তোসিবাকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আর তুই তোসিবাকে অনেক ভালোবাসিস, তোসিবাও এখন তোকে অনেক ভালোবাসে। বাবা সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি তোশিবাকে মেনে নাও। আঙ্কেল, আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আসলে তোশিবাকে বোঝার জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি। বিয়ের একটা বন্ধন যে কতটা মজবুত তা বোঝার জন্য ওর সাথে এমনটা করেছি। বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছি, প্লিজ তুমি মনে কিছু করিও না। আসলে তুমিও তো আমার ছেলে। আন্টি, আপনি কি বলছেন? আমি তোশিবাকে নিয়ে বাড়িতে ফিরব। আর আজকের পর তোশিবাকে আমি কোথাও যেতে দেব না। তোশিবাকে সব সময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো আর সুখে রাখবো। হয়েছে? চলেন আমরা সবাই বাসায় যাই। সৌরভ, তুই তোশিবার সাথে থাক, ওকে সাথে নিয়ে বাসায় আসবি। ঠিক আছে। তখনই তাবু এসে বলে, ভাইয়া, আপু আপনাকে ডাকছে। হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে। আমি তোশিবার রুমে গেলাম। কি হয়েছে, ডাকছো কেন? তোমার সিদ্ধান্ত কি কোনো চেঞ্জ হয়েছে? আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এটাই লাস্ট। এরপর আর কোনো যদি ভুল করো তাহলে কিন্তু সারা জীবনের জন্য দূরে চলে যাব। তখনই তোশিবা শুয়ে থেকে উঠে বসলো এবং আমার হাত টেনে ধরে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমার খুব ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরার, কিন্তু পারিনি। আজকে খুব ইচ্ছে করছে, প্লিজ ধরবেন? এখানে? হ্যাঁ, এখানে। সমস্যা কি? আমি তো আপনার বউ। ঠিক আছে। তখনই তোশিবা এসে আমাকে জড়িয়ে ধরে আর আমার কপালে গালে কিস করতে থাকে। আমি আপনাকে কিস করলাম, আপনি কিস করবেন না? হ্যাঁ করবো তো, পাগলি মেয়ে। আসো এখানে বসো। তোশিবাকে বেডে শুয়ে দিলাম। আমি ওর পাশে বসে আছি। রাত প্রায় 12টা বাজে। তোশিবা আমাকে বলল, আপনি ঘুমাবেন কোথায়? তুমি ঘুমাও, আমি আজকে ঘুমাবো না। আপনি আমার পাশে শুয়ে পড়ুন, আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি শুইতে চাইনি, কিন্তু তোশিবা আমার জামার কলার ধরে জোর করে আমাকে শুয়ে দিল। তোশিবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর কপালে আমি আলতো করে আদর করে দিলাম। দুজনে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে তোশিবাকে ছুটি করে একসাথে বাড়িতে যাচ্ছি বাইকে করে। হঠাৎ করে রাস্তায় সিগন্যাল পড়েছে। আমি বললাম, তোশিবা, ইমরান কোথায়? যেখানে খুশি সেখানে থাকুক, তাতে আমার কি? তোশিবা, বাম দিকে একটু চেয়ে দেখো। তোশিবা চেয়ে দেখে ইমরানকে একটা মেয়ে জড়িয়ে ধরে বাইকে বসে আছে। দেখলে তোশিবা, তোমাকে ওই দিন কলেজে বলতে চেয়েছি ইমরান ছেলেটা হিসেবে ভালো না। আমি যদি ইমরানের গেলে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার কিছুটা ভালো লাগতো। কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো। আর বলবে মেয়ে দেখলে একটা চোখ মারতে হয়। যেই কথা সেই কাজ। তোশিবা বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরানকে বলছে। ইমরান তোশিবাকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তোশিবাকে কিছু বলতে চাইছে, তখনই তোশিবা ইমরানকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। ইমরান গালে হাত দিয়ে তোশিবার দিকে আসবে, তখনই তোশিবা বলে, মেয়ে দেখলে চোখ মারতে হয়? এরপর যদি চোখ মারিস তাহলে তো চোখ তুলে নেব। সবাই ইমরানকে বকাঝকা করতে লাগলো, রাস্তার মানুষগুলো। আমি তোশিবাকে বাইকে বসিয়েছি আর সিগন্যাল ছেড়ে দিয়েছে। সোজা বাইক নিয়ে চলে এলাম। অনেক খুশি। তোশিবাকে নিয়ে বাড়িতে এসেছি। দরজার কলিং বেল বাজতেই দরজাটা খুলে দিল স্নেহা। স্নেহা, তুই আমার বরের বাড়িতে কি করছিস? তোর বর? মানে সৌরভ তো আমার হবু বর। দেখ স্নেহা, যা হওয়ার হয়ে গেছে। অনেক কষ্ট করে সৌরভ আর আমার বিয়ের বন্ধনটা টিকে রয়েছে। তোর কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, আমাদের মাঝ থেকে সরে যা। তোশিবার স্নেহার কথা শুনে আমি হাসতেছি। তখনই মা এসে বলল, আরে মা, তোসিবা এসে গেছো? আসো, ভেতরে আসো। আর স্নেহা, তোর ভাবিকে ভেতরে আসতে দে। মামি, তুমি সব কিছু গন্ডগোল করে দিলে। যাও, আমি আর থাকবো না। মানে স্নেহা, তুই সৌরভকে আগে থেকে জানিস? তাহলে বিয়েতে তোকে দেখিনি কেন? আসলে তখন স্নেহা অসুস্থ ছিল
আর স্নেহা সাহায্যে তোমাকে আজ আমার জীবনে ফিরে পেলাম। তোদের বাসার ঘর আমি সাজিয়ে দিয়েছি, এখন আর রুমে ঢোকার দরকার নেই, রাতে একেবারে রুমে যাবি কেমন? তোশিবা লজ্জা পেয়ে ভিতরে গেছে। সৌরভ, আমার অফিসে এই ফাইলটা দিয়ে আই। ঠিক আছে, যান। মা বাবাকে জোর করে নিয়ে গেছে। যাবার আগে তোশিবার কানে কি যেন বলে গেছে। মা বাবা যাবার পর তোশিবা আমার হাত ধরে সোজা রুমে টেনে নিয়ে গেল। রুমটা দেখি ফুল দিয়ে সাজানো, খুব ভালোই লাগছে। তোশিবা, কি হয়েছে তোমার? কি হবে আবার? আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। তোশিবা একদম আমার কাছে আসলো। আমরা দুজনকে জড়িয়ে ধরলাম। দিনের বেলায় আমাদের বাসর হয়ে গেল। তোশিবা এখন আমাকে অনেক খেয়াল রাখে। আমরা প্রায় বিকেলে দুজনে ঘুরতে যাই। আমিও তোশিবাকে অনেক যত্ন নেই। আর তোশিবা এখন অনেক ভালো রান্নাও করতে পারে। আমার জন্য নতুন নতুন রেসিপি তৈরি করে। আর মাকেও এখন এতটা কাজ করতে হয় না। বাবার ওষুধগুলো তোশিবা নিয়মিত খাইয়ে দেয়। এই যে, আমাদের তো ভালোই চলছে, কিন্তু আপনাদের খবর কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।